নমস্কার বন্ধুরা, আজ মাসুমের নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আমরা যে সপ্তাহব্যাপী অভিযান চালাচ্ছি তার আজকে পঞ্চম দিন। আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি এবং যিনি প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং সিকিম হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি ছিলেন, তিনি এই নির্যাতনের প্রশ্নে বিচারকদের কি দায়িত্ব, কর্তব্য, কি পদ্ধতি কোন পদ্ধতিতে তারা কাজ করবেন সেই ব্যাপারে খুব স্বল্প পরিসরে তিনি তার বক্তব্য রেখেছেন অসুস্থ অবস্থায়। তারপরেই আপনারা শুনতে পাবেন ভারতের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত নাম শ্রীমতী বৃন্দা গ্রোভার, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী শুধু নয়, যিনি মানবাধিকারের প্রশ্নে যেখানে প্রয়োজন হয়েছে সেখানে ছুটে গেছেন। তিনি বিস্তৃতভাবে ভারতীয় সংবিধান, সাংবিধানিক আইন, কনস্টিটিউশনাল ল এবং সরকারের কি কর্তব্য তার সাথেই উদাহরণ সহকারে ভারতের বর্তমান পরিস্থিতি নির্যাতনের প্রশ্নে কিরকম আছে তার চিত্র সুনিপুণভাবে এঁকে দিয়েছেন। আশা করি অন্যান্য দিনের মতন আপনারাও সকলে এটা দেখবেন, সাথীদের বলবেন। প্রথমে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধান বিচারপতি সিকিম হাইকোর্টের শ্রী মলয় সেনগুপ্ত। আশা করব আপনারা তার সংক্ষিপ্ত বক্তব্য শুনবেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় যে বিচার ব্যবস্থা চলছে এখন, আর তারই সঙ্গে ভিসাভিস হচ্ছে নির্যাতনের একটা ভূমিকা আছে তাতে। এই নিয়ে মোটামুটি হবে আজকের আলোচনা। আগে যা ছিল আর কি, বিচার ব্যবস্থায় আমরা চাহে কাউকে দোষী নির্দোষ বলে দিতাম, তারপর তার একটা সাজা দেওয়া হতো। আর আজকের এই যে আলোচনাটা, এটার মধ্যে তিনটে ভাগই থাকছে। একটা হচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে দোষী নির্দোষী ঠিক হয়ে যাওয়ার পর তারপর তার উপর এটা কি হচ্ছে, তার উপর তার সাজা ইত্যাদির ব্যাপারে কি হচ্ছে। এছাড়াও আর একটা জিনিস হচ্ছে যে বিচার ব্যবস্থায় ঢোকার আগেই কিন্তু আবার সাজা দেওয়ার একটা ব্যবস্থা আছে। সেটা কতটা কার্যকরী, কতটা আমাদের কাম্য, এইটার ব্যাপারও একটা ব্যাপার। এখন যদি কোনো দোষী, সবসময় আমরা তো বিচার ব্যবস্থার মধ্যে সবসময় এটা হয়েছে ফৌজদারি আইন, যেন সে করেছে, একটা ক্রাইম করেছে, তার জন্য বিচার ব্যবস্থায় যে ধরুন আছে ক্রাইম হলো। তো ক্রাইম হওয়ার পর তারপর তাকে যেটা করা হয় সেটা হচ্ছে যে সে কি ধরনের ক্রাইম করেছে। ক্রাইম এগেনস্ট সোসাইটি, ক্রাইম এগেনস্ট কনস্টিটিউশন, ক্রাইম এগেনস্ট ডেলি ডোমেস্টিক, এইগুলোর মধ্যে আমরা প্রথমে বিচার করে নিই যে কোনটা হচ্ছে, ক্রাইম যে করছে সেটা কোন ধরনের ক্রাইম হচ্ছে। সেইটা করার পর তারপর যে বিচার ব্যবস্থায় আসছে তারা, তার আগে একটু আগেই বলেছিলাম যে বিচার ব্যবস্থা এর আসার আগেই তবে দেখতে হবে যে কি ক্রাইমটা করলো এবং সেই ক্রাইমটা ইনভেস্টিগেট করে পুলিশ, তারপরে পুলিশ চলে এলো
এবং তারপর সাব্যস্ত হয়ে তারপর যে এটা হলো, বিচারটা কমপ্লিট হলো, বিচারটা কমপ্লিট হওয়ার পর তারপর আদালতই ঠিক করে দেয় যে সাজাটা কি হওয়া উচিত বা কি ধরনের হওয়া উচিত। তারপর চলে আসে প্রিজন। তার কারণ এ হওয়ার পর তো সাজাটা এক প্রিজন ছাড়া আর কি হবে, আর এক ডেথ সেন্টেন্স যদি হয় সে অন্য কথা। তা সেই জন্যে এই প্রিজনের ব্যাপারেও কিন্তু লয়ের একটা ভূমিকা আছে, বা লয়ারদের বা জজেদের তাদের একটা ভূমিকা আছে। তাহলে একটা ক্রাইমের পক্ষে কি কি জিনিস ভাগ হচ্ছে, একটা হচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে সে যে ক্রাইম করেছে এইটা ইনভেস্টিগেট করবে, সেই ইনভেস্টিগেট কারা করবে, পুলিশরা করবে। তারপর হবে কি বিচারের দ্বারক প্রান্তে এটাকে হাজির করা হবে, হয়ে তার কি ধরনের অপরাধ সে করেছে সেটা হবে। তারপর হবে জজই ঠিক করবে এর কি সাজা হওয়া উচিত। আমাদের যে পেনাল কোড আছে বা যেগুলো সব ব্যবস্থা আছে তাতে কি করা উচিত। তারপর হচ্ছে যদি জেলে দেয়া হয় তাহলে প্রিজনে ঢুকবে, তো প্রিজনে ঢুকলে তারই বা কি ব্যবস্থা হবে সেটা। এই কটা ভাগ, এই কটা ভাগের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিসই, যেমন প্রত্যেকটা বিচার তো হচ্ছে, বিচারেরই তো ভাগ এগুলো বললাম, সে তেমনি তার মধ্যে আবার আরেকটা ভাগ হচ্ছে যে বিচারের অব্যবস্থা বা বিচারের যে ঠিক মতো হলো না সেইটার একটা ভূমিকা আছে প্রত্যেকটা স্টেজে। ওই যে পুলিশ ইনভেস্টিগেট করলো, সেখানে কিছু অপরাধ বলুন বা কিছু অন্যায় বলুন, কিছু করে কাজ বলুন, সেইটা হয়ে যায়। তার ফলে জজের কাছে যে বিচারের জন্য যেটা আসে সেটাতে অনেক সময় ঠিক জিনিসটা আসে না যেটুকু আসা উচিত, তার সেখানে একটা গলতি থেকে যায় বিচারে। তারপর হয় বিচার করে কি হবে, বিচারের একটা আমাদের ঠিক করা আছে আর কি, কার কত হবে। মানে সেই মধ্যেখানে আপনারা দেখেছেন তো যে সেই আমাদের ধনঞ্জয়ের যে ফাঁসি হয়ে গেল, তখন বললো কই ওর তো ফাঁসি হয়নি, কেন ফাঁসি দিলে। আবার পরে একজন হলো, বললো ফাঁসি দেওয়াই তো একমাত্র উচিত। এখন আবার পরে আবার ধনঞ্জয় ছাড়াও আরো মামলা হয়েছে সেখানে। তা সেই এই যে ক্রাইটেরিয়াটা, এই যে কি গ্রেডটা, সেটা বিচার রাখাই ঠিক করে দেবে। তারপর এবার যদি তার কোনো সাজা হয় 1 বছর 2 বছর 3 বছর জেলে পৌঁছতে হয় তাকে, তাহলে সেই জেলে কিভাবে থাকবে এবং জেলে থাকার জন্যে তার কি কি বাধ্যবাধকতা আছে এবং জজেরও কি করণীয় আছে এইটা সম্বন্ধে, সেটা আমাদের জানার দরকার। এই যে বিচার ব্যবস্থার এতগুলো ভাগ বললাম, আমাদের ল কমিশন থেকে বিভিন্ন জায়গায় সে সেমিনার হচ্ছে, এবং সেই সেমিনার আমি যত জানি 230 নম্বর রিপোর্টে তাতে বলা হয়েছে যে কেন এটা হচ্ছে, এই বিচার ব্যবস্থায় অসুবিধাটা কি হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থা প্রথম হচ্ছে জজ নেই, জজ কম। তার আগে হচ্ছে যারা ইনভেস্টিগেট করবে ইনভেস্টিগেটার্স কম। তারপর হচ্ছে যদি জেলে দেখা হয়, জেলেও কোনো আছে কিনা। তখন একটা বড় কথা হচ্ছে যে আমাদের তো সবই বলে আমার কনস্টিটিউশনাল রাইট, এটা তো জেলে কনস্টিটিউশনাল রাইট করা, আমাকে জেলে পুড়ে দেওয়া হলো, তাতে আমার কোনো অধিকার থাকলো কি ফান্ডামেন্টাল রাইটস, সেটাও দেখতে হবে। তো সেইগুলোর কি অবস্থা, তাতে ওই এতে যে আমাদের সেমিনার যে হয়েছে, শেষ সেমিনার, তাতেও দেখা যাচ্ছে যে প্রত্যেক জায়গাতেই আমাদের ডার্থ অফ ম্যান পাওয়ার, প্রত্যেকটা জায়গায়। তারপরেই হয়েছে যে এইগুলো বিচার ব্যবস্থা পুরোপুরি হয়ে উঠছে না। তাই জন্যে এখন দরকার হচ্ছে ম্যান পাওয়ার প্রত্যেকটা স্টেজে। ইনভেস্টিগেশন স্টেজে লোক দরকার, প্রিজনে লোক দরকার, জজের এখানে লোক দরকার, এবং শুধু লোক দরকার নয়, কম্পিটেন্ট লোক দরকার, যাদের কাছ থেকে আমরা এই বিচার ব্যবস্থাটা ঠিক মতো, যারা দোষী বা যারা নির্দোষী, তারা এই বিচারটা ঠিক মতো পাবে, এইটার দরকার। আর তাছাড়া তা নইলে তো লোক কম হয়ে যাচ্ছে, লোক কম হয়ে যাওয়ার ফলে হচ্ছে না, ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছে না মাইন্ড। আর অ্যাপ্লাই করতে পারছে না যেমন, তেমনি আর একটা অসুবিধা হচ্ছে যে লোক কম হয়ে যাওয়ার ফলে যে একটুকু কাজ করার দরকার, যেভাবে করার দরকার, যে স্টেজেই হোক, সেটুকু আমরা দিয়ে উঠতে পারছি না। এটা একটা বিরাট ক্ষতির। 26 তারিখে হচ্ছে আমাদের নির্যাতন দিবস। সেই নির্যাতনদের সঙ্গে এই গোটা বিচার ব্যবস্থার মধ্যে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। সেই জন্য 26-এর গুরুত্বটা কতখানি পুলিশের স্টেজ থেকে, ইনভেস্টিগেশনের স্টেজ থেকে,
একটা অপরাধ বেতে যেটা যে আজটা কতগুলোর মধ্যে বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্স তো আছে, ভায়োলেন্স যে সবসময় মার্ডার করবে তাই তো না, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, সে তো বাড়ির মধ্যে হচ্ছে। তবে তাতেও কিন্তু এই নির্যাতন একটা ভূমিকা আছে, যে নির্যাতন কতটুকু করছে। তারপর এই যে আজকাল ইয়ে হচ্ছে, কনফেশন হচ্ছে বা রাজসাক্ষী যাকে বলে সেইটা হয়ে যাচ্ছে, তার পেছনে কিন্তু নির্যাতনের একটা ভূমিকা আছে। নির্যাতনের ভয়েই তো এগুলো হচ্ছে, অনেকে নির্যাতনে হয়েছে বলে। তার সেই জন্যে 26-এ একটা বিরাট রোল আছে আমাদের। 26-এর সম্বন্ধে আমাদের সচেতন হওয়া দরকার, এবং এই ইনভেস্টিগেশন ইত্যাদির ব্যাপারে, ইনভেস্টিগেশন থেকে শুরু করে ওই প্রিজন এ পর্যন্ত যে বিভিন্ন ধাপ আছে, সেই ধাপগুলোতে প্রত্যেক জায়গায় কতটুকু কি প্রয়োগ করা হচ্ছে যথার্থতা, সেটা জানা দরকার, সেটা জানানো দরকার। তার ফলে কিন্তু আমাদের বিশ্বাস, যারা এই জুডিশিয়ারির সঙ্গে জড়িত, যে তাহলে কিন্তু এই প্রত্যেকটা স্টেজে যদি ঠিক মতো এটা দেয়া হয়, তাহলে কিন্তু খানিকটা অপরাধ বোধটা জাগবে এবং অপরাধটা কমবে খানিকটা। আপনারা এতক্ষণ ধরে বিচারপতি মলয় সেনগুপ্তর বক্তব্য শুনলেন। এইবার আপনাদের সামনে আসছেন তার অভিমত সুস্পষ্টভাবে প্রকাশ করতে শ্রীমতী বৃন্দা গোভার, আইনজীবী, মানবাধিকার কর্মী। বৃন্দা গোভার। Friends, I joined you all, particularly Masoom and human rights defenders across the country and the world, on this day when we renew our commitment to continue in our efforts to ensure that torture, cruel, inhuman, or degrading treatment and punishment is not inflicted on anyone. Marking this day, it is unfortunate indeed that in the year 2020, we in India are yet to have a specific law ensuring that no one, whether a man in uniform, any other government official, or otherwise anyone committing torture, cruel, inhuman, or degrading treatment or inflicting such punishment on another person is held accountable and culpable. However, what we do see around us is a culture of impunity where there is social sanction, political condonation, as well as large-scale institutional tolerance of torture. India signed the UN Convention Against Torture in 1997. Since then, the ratification of the convention is due. Under the Indian constitutional scheme, it is incumbent upon the government to first enact and pass a domestic law preventing, prohibiting cruel, inhuman, degrading treatment and torture, and thereafter to ratify it. So what is the hurdle? Why has this Convention Against Torture not been ratified by India, even though it was signed as far back as 1997? 3 UPRs, the Universal Periodic Review, in each of them, perhaps the largest number of recommendations given to the Indian government was that India must ratify the Convention Against Torture at the earliest. And on each occasion, before the Human Rights Council, and giving a pledge to all its peers, the Indian government agreed that it will take necessary steps to ratify the Convention Against Torture. And to that end, a bill was brought before the Lok Sabha in 2010. That bill was lacking in many ways and was not in consonance with
the standards and the threshold set either by the CAT Convention or by judgments of the Indian Supreme Court. Accordingly, the Prevention of Torture Bill 2010, presented by the then UPA government, was referred to a select committee of the Rajya Sabha. The Rajya Sabha Select Committee, after consultation with civil society, where lawyers, judges, human rights activists, human rights organizations, police officials, jurists, all made their representations, and a draft bill was formulated. The draft bill went back to the ministry and unfortunately never returned to the parliament till 2014, when the parliament closed and fresh elections were held. We are now in the second term of the NDA. However, we do not see the Prevention of Torture Bill anywhere on the agenda of the government, and it has never since been discussed or presented to Parliament. On the other hand, the Law Commission of India has examined the issue in great depth, and the 2013 Law Commission of India report recommended to the Government of India that India needs a separate, specific prevention of torture law, and a draft bill was also recommended by the Law Commission of India. One of the arguments that the Government of India has been making, both before the court and in the international fora, is that it only needs to amend and tweak certain provisions of the Indian Penal Code and no separate legislation is required. Reference here is being made by the government to sections 330 and 331 of the Indian Penal Code. These sections have been examined and deliberated by the Law Commission of India as well as by lawyers, jurists, judges, courts, and human rights defenders who work and engage on the ground with the issue of combating torture and holding the perpetrators of torture accountable. What they have found is that sections 330 and 331 are limited sections. They do not meet the definition of torture, cruel, inhuman and degrading treatment as established and set out in the convention. It looks at torture only in specific and limited circumstances under the Indian Penal Code. As we all know, regrettably, torture is endemic, it is pervasive, it is almost routine in India. Torture almost seems to be a default manner in which investigation and interrogation is conducted. It has also been said that torture is a public secret of Indian society. While many judgments of the Supreme Court too acknowledge the endemic, pervasive nature of torture, the mechanisms, particularly the legal mechanisms that are required to be instituted to root out, diminish, and to hold accountable those who are perpetrating torture are missing and lacking teeth. As I said, the domestic legislation seems to have got lost in the files of the Home Ministry and is not there on the agenda of this government as of now. A government that proclaims that it stands for the ordinary people, for all the people of this country, cannot afford to not work and bring forward a law against torture. Even in the absence of a law,
There are provisions of the Indian Constitution which prohibit torture, such as Article 21, which has been, as we know, very expansively interpreted by the Indian Supreme Court, and many facets and dimensions of human life have been read into Article 21 by the Supreme Court. Whether in the Constituent Assembly or in the jurisprudence of the Supreme Court, at the heart and at the core of Article 21 is human dignity. Dignity which inheres in every human being, which is not given by a state and which cannot be snatched away by the state. Any infliction of cruel, inhuman, degrading treatment or punishment or torture is a direct and complete assault on human dignity which cannot be tolerated. And international law is very clear on this. Recognizing torture as a Hughes Cogan's norm, it states that in no circumstance, whether during a time of war or an emergency, never, in no circumstance, in no condition, can torture be allowed or condoned. So regardless of whether the state is fighting terrorism or the state is dealing with COVID-19, a pandemic, the state cannot create conditions or allow its officials to use and inflict torture. There is no excuse available to any government today to say that these circumstances, the police, what could it have done? Men in uniform combating secessionism, what could they have done but indulged in torture? Nothing can be further away from what is permitted by the Indian Supreme Court jurisprudence or by international law. Even in these circumstances, we know that torture is taking place not only in the dark dungeons of police lockup, of prisons, from where reports of custodial death, custodial violence continue to emerge, but is actually taking place in broad daylight. And before I discuss further on this aspect, and I will draw attention to what has been, how has the police particularly been allowed to exercise force in the name of maintaining law and order during the pandemic and COVID-19 in India. However, before I come into the specific situation of COVID-19, I want to complete as to where do we stand on the ratification of CAT. It is my understanding that human rights defenders, human rights lawyers, and all citizens who believe that our Constitution is premised on protecting human dignity, and that is the heart of Indian Constitution, must mount a campaign to ask the government to bring forward a legislation in Parliament, a legislation which is in compliance with the Convention Against Torture. That legislation must ensure not only that the substantive provisions of the Convention are fulfilled, but also that procedurally the legislation enables holding those who are committing torture responsible and accountable. And for this,
legal immunities such as Section 197 of the Indian Penal Code of the Code of Criminal Procedure, which we know protects public servants, including men in uniform, as well as police officers, from any prosecution, must not be a bar to prosecute any police officer, any other person in uniform, any government official for torture. The legislation must also incorporate within it the doctrine of command responsibility, so that the person on top, whether a government official, a police officer, a member of the security force, a representative of the people, a public servant, who gives the direction, the command to commit torture, is also held accountable, and not just the perpetrator, the direct perpetrator of torture. Compensation, reparation are integral elements to alleviate and remedy the suffering that the victims of torture have borne. Enforced disappearances, which we know have occurred in the Kashmir Valley, particularly during the 90s, and figures of which have been acknowledged on the floor of the J&K Assembly, is a form of torture. Those families are asking questions. Those families want to know the whereabouts of their sons, fathers, brothers, husbands. Responding and providing reparations, a reparative justice to those victim families, and recognizing these as forms of torture must be part of any torture legislation in India. The interpretation and development of torture jurisprudence in India takes into account today gender-based crimes. Rape, sexual violence is a form of torture which is inflicted particularly on women and girls. All these are elements which must become part and parcel of any torture legislation, so that we are one step closer to ratifying the Convention Against Torture. India has recently won, unopposed, a non-voting seat in the UN Security Council. India is asserting that today the world order has changed, and therefore India must find and be given its place in the global order. India takes pride in calling itself the largest democracy, but that places a responsibility on India's shoulders, that India must then provide moral leadership in the field of human rights. Human rights are not a Western concept. Human rights belong to every human civilization. India's anti-colonial struggle, India's freedom struggle, was all the manners in which peoples of India fought in the freedom struggle is what human rights is all about. In this ratification of CAT, it's important for us to recall that today we are standing with a very, very small group of countries left in the world who have not ratified CAT. We do not want to be in the company of dictatorships, of governments which are regarded as undemocratic, and therefore, in order to claim its place in the global sphere, India cannot wait any longer to ratify the Convention Against Torture. And this must be an agenda both
for the people of this country as well as the government. And by passing such a legislation, the government will acknowledge and inform the people that it respects their basic human dignity and their rights. However, as I said, our daily experiences and what we see around us is very different. It shows a very horrifying reality to us. And here I would like to focus particularly on what has happened after the declaration of the lockdown in order to contain the spread of coronavirus. COVID-19 pandemic has struck the world as well as India. Governments were required to take action. Action, the objective, purpose, and means of which can only and only be to respect, protect our health and well-being. The pandemic is a public health crisis, and therefore the entire energy, focus, resources of the state, the union government, must be on providing us health facilities, an environment where we can ensure our well-being. The manner in which the lockdown was declared suddenly had very clearly, and now it has been acknowledged by all institutions, although belatedly, that this lockdown had a different, disproportionate and detrimental impact on certain sections of our population. And this must be kept in mind whenever we have a discussion on torture. Torture does not impact each one of us in the same or similar way. The inequalities, inequities, and discriminations that are embedded in Indian society, torture flows along those lines. And we saw that the effect and impact of the pandemic lockdown was also disproportionate on different segments of Indian population. While some of us, because of the privilege of our class, caste, could, as well as religion, could stay within the confines of our home and work from home, had resources and savings to feed ourselves and our families, the same is far from true for a majority of the Indian population. The daily wager, the domestic help, the fruit vendor, the migrant worker, the factory worker, the sanitation worker, all of whom depend on daily work to earn a living with which they have a subsistence existence and a hand-to-mouth subsistence for themselves and their families. With all commercial economic activity locked down, with a curfew-like situation created where stepping out on the road was prohibited, it was obvious that these people would not be able to feed themselves, feed their children, take care of their elderly, provide for medication that many of them may need. However, without making provision for any of this, a very strict and severe lockdown was imposed. Adopting a law and order, punitive and coercive policy, this lockdown was enforced. The face of the lockdown became the police force, the ubiquitous lathi of the police. The lathi
That seems to be the way in which the writ of the state is being enforced. Daily wage workers stepping out of home to somehow earn a living were treated brutally, thrashed. Even ordinary middle class people who went to buy provisions, whether it's vegetables or any other groceries, lathis were rained down on them. How ironic that a public health crisis, where we are told that this is being done for our health, to look after us, how can beating people, thrashing people, to the extent that some of them lost their lives, imprisoning people, incarcerating people, putting them in prison where they are at very high risk, how can that not but fall within the definition of cruel, inhuman and degrading treatment? We have all seen visuals where migrant workers walking for miles, millions of migrant workers walking thousands and thousands of miles to return home, because the cities where they came to earn a living abandoned them. Not only were workplaces shut down, but the places where they lived, they were turned out. No arrangements made either to shelter them or to feed them. What option did they have but to walk those thousands of miles back? Hungry and under the scorching heat, with little children, when these people are walking back, does this not fall within the definition of what is cruel, inhuman and degrading treatment? And who is responsible for this cruel, inhuman and degrading treatment? It is a direct consequence of the policy adopted by the government. It is a direct fallout of the regulations issued both under the National Disaster Management Act of 2005 and the Epidemic Diseases Act of 1897 by the state governments. As these people walked home, they had to suffer brutality of the police. They were made to crawl on the road. They were made to take up murga positions, humiliated. This is how the working class of India, on the labor and sweat of which the GDP of this country is made, in no uncertain terms would I say that cruel, inhuman and degrading treatment was inflicted by the policies and the enforcement of the lockdown on the working class of this country. On March 30th, 2020, days after the lockdown, as migrant workers suffering arduous journeys made their way back home, in Bareilly, a government official ordered that workers returning home should be sprayed with a chemical that is used to spray as a disinfectant on surfaces such as buses or other surfaces. The same chemical spray was sprayed on these workers as they crouched on the ground. An image which should haunt this country, that we treated human beings, fellow citizens, because of their
class, caste, poverty. They were treated as dirt which had to be sanitized. That chemical spray, much later, the Ministry of Health as well as WHO has now said, is extremely harmful to human beings. Far from getting rid of any virus, the chemical would probably have caused a whole host of health concerns to those on whom it was sprayed. It is an example of how we look at other fellow human beings and why, and perhaps provides us an insight into how this kind of torture is tolerated by everyone. We have also heard very clearly and seen that many in the Muslim community in particular were targeted during COVID-19. Muslim vegetable vendors had their carts overturned. Non-Muslim vegetable vendors too had their carts overturned. But there was a particular targeting that was done on grounds of religion. And these are the axes on which torture flows. It does impact, and anyone can be the victim of torture. But those who are less privileged, those who are poor, Dalits, religious minorities, women, the working class, Adivasis, bear a disproportionate burden of cruel, inhuman, degrading treatment and torture in India. I will conclude today by saying it is very important for all of us as human rights lawyers, human rights defenders, to commit ourselves, to continue our efforts, to hold accountable those who do commit torture, as well as to continue our campaign for a domestic law preventing, prohibiting, punishing all forms of torture, and to continue to engage and implore the government of the day to ratify the Convention Against Torture, because only then can we hold our head high and take a seat on the global platform and call ourselves a great civilization. Thank you.